ওকে, তো আমি স্ক্রিনটা শেয়ার করছি, একটু সবাই জানাবে যে তোমরা স্ক্রিনটা দেখতে পারছো কিনা, একটু জানিয়ে দেবে। ওকে, দেখো সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? সবার কাছে স্ক্রিনটা ভিজিবল? একটু জানিয়ে দেবে। ঠিক আছে, ওকে, মোটামুটি সবাই দেখতে পাচ্ছ, তাই তো? এখানে শুধু একজনের আমি এখানে অ্যান্সার পেলাম, আর অন্যরা সবাই দেখতে পাচ্ছ তো? একটু রেসপন্স করে দেবে, না হলে বোঝা যাবে না যে এক্স্যাক্টলি তোমরা দেখতে পাচ্ছ কিনা। ওকে, দেখা যাচ্ছে না, তাহলে কি দেখা যাচ্ছে বলো? মানে কোনো কিছু, কোনো স্ক্রিনের মধ্যে কোনো লেখা আসছে না? বেঙ্গলি, ইউজিসি নেট, এরকম কিছু লেখা আসছে না? ওকে, তার মানে দেখা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, বেশ। তো আপাতত আমি তোমাদের মাইক্রোফোনটাকে অফ করে দিচ্ছি, ঠিক আছে? তো ক্লাসের শেষে আবার আমরা এটাকে অন করে নেব, ঠিক? বেশ। তো এখানে আমাদের আজকের যেটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ধ্বনিবাদ। তো তোমাদের আমি আগেই এই বিষয়ে গ্রুপে জানিয়ে দিয়েছিলাম যে আজকের একটি খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ধ্বনিবাদকে নিয়ে। ধ্বনিবাদের প্রেক্ষিতটাকে একটু যদি বুঝতে হয়, তো ক্লাসের কিছু রুলস আছে, ওগুলোকে একটুখানি মাথায় রাখবে। পুরোটাকে যদি ক্লাসটা করতে পারো তবেই জয়েন থাকো, আর যদি তোমার মনে হয় যে না আমার মাঝে উঠে যেতে হবে বা আমি ঠিকঠাকভাবে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো না, তাহলে এখন থেকেই সেটাতে তুমি বেরিয়ে যেতে পারো। কারণটা আমি বলছি, কারণটা প্রত্যেক ক্লাসে দেখবে আমি কথাটি বলি, কারণটা খুবই সিম্পল। যে জায়গাটুকুকে বোঝাচ্ছি ওটাকে মাঝপথে যদি ছেড়ে তুমি চলে যাও, তাহলে একটা তোমার ভুল ধারণা থেকে যাবে যে এই অর্থে হয়তো এটাই ঠিক আছে। তো কিন্তু স্বাভাবিক ওটাকে বুঝিয়ে তারপরে তো আমরা একটা ফাইনাল কনক্লুশন দেওয়ার চেষ্টা করি যে এটা এই ধরনের। তো ওটা যদি মাঝপথে ছেড়ে চলে যাও তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো ওর জন্যই বলছি, যদি ব্যস্ততা, খুবই ব্যস্ততা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি ক্লাসটাকে মূলত ইগনোর করতে পারো। কারণ স্বল্প কিছু ভুল ত্রুটির থেকে পুরো ক্লাসটা করে সেই জায়গাটাকে অ্যাকোয়ার করা আমার মনে হয় বেস্ট থেকে বেস্ট হবে। আর আমাদের যত কোশ্চেন আছে সব আমরা এন্ডে ডিসকাশন করব। আর অবশ্যই অবশ্যই যেটা আমি তোমাদের বললাম যে নলেজ যেন 100% থাকে, অর্থাৎ তুমি এই ফ্রি ক্লাসটি করছো, এটাও যেন তুমি 100% এখান থেকে নাও। অল্প একটু এখান থেকে কিছু নিলে, ওখান থেকে কিছু নিলে, এই জায়গাগুলোতে কি হয়, কনফিউশন তৈরি হয় এবং ঠিকঠাকভাবে কিন্তু লার্নিংটাও হয় না। বুঝতে পারলে তো? তো এই জায়গাগুলোকে একটু তোমরা একটু মাথায় রাখবে, ওকে? আর অবশ্যই অবশ্যই খাতা আর কলমকে নিয়ে একদম ক্লাসে বসে যাও, ঠিক আছে? তো একটা পেন বা ডায়েরি যেটা তোমাদের হাতের কাছে থাকবে, ওইটাকে নিয়ে তোমরা ক্লাসে বসে যাও, ঠিক আছে? যদি ওইটাকে যদি রেগুলারলি তোমরা যদি না মূলত করো, তাহলে কিন্তু যেই ছোট ছোট বিষয়গুলো আমি ধরিয়ে দেবো, যেগুলো তোমাদের পক্ষে খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, সেগুলো কিন্তু তোমরা অ্যাকোয়ার করতে পারবে না হলে, ওকে? বলছে, আর অবশ্যই অবশ্যই কেউ চেষ্টা করবে, মানে সবাই চেষ্টা করবে ভালোভাবে ক্লাসটি করার, কোনো প্রকার যেন আমরা ডিস্টারবেন্স যেন এই টোটাল সেশনে ফিল না করি, ঠিক? বেশ। তো ধ্বনিবাদকে কেন্দ্র করে যদি দেখি, ভারতীয় কাব্যতত্ত্বের এটি একটি বড় অংশ। এবার ধ্বনিবাদকে কেন্দ্র করে আমাদের একটি বইয়ের কথা বা একটি অংশের কথা খুবই মনে পড়ে, সেটা হচ্ছে ধর্নালোক, তাই না? এবার ধর্নালোককে কেন্দ্র করে অনেক কনফিউশন আছে। তো তার মধ্যে প্রথম যেটা কনফিউশন, ধর্নালোক আসলে কি? তো তোমাদের বলে রাখি, ধর্নালোক হচ্ছে যে কারিকা, বৃত্তি এবং লোচন, এই তিনটের সমাহার বলতে পারো তোমরা, ঠিক আছে? তো কারিকা, বৃত্তি আর লোচনের এক প্রকার তোমরা এটাকে সমাহার বলতে পারো। কারিকার রচয়িতা আমরা জানতে পারিনি, ঠিক আছে? কিন্তু বৃত্তির আমরা জানি তিনি হচ্ছেন আনন্দবর্ধন, আর আমরা কারিকা ও বৃত্তির যে টিকা রয়েছে অভিনবগুপ্ত, তার থ্রুতে কিন্তু আমরা ধর্নালোকের প্রপার জায়গাগুলোর সম্পর্কে জানতে পারি। এবার ধর্নালোকের মূল বিষয়টা কি? এবার স্বাভাবিক তোমরা যারা যারা শুরুর দিকে পড়েছো বা আগে একটু হলেও এই জায়গাগুলো সম্পর্কে একটু টুকিটাকি পড়েছো, তারা সবাই জানো যে আমাদের ভারতীয় কাব্যতত্ত্বের বিভিন্ন প্রেক্ষিতে যে কোনটা শ্রেষ্ঠ কাব্যের জন্য, সেটা নিয়ে দীর্ঘদিন ব্যাপী একটা কি হয়েছে, একটা তুলনামূলক আলোচনা হয়েছে। এই তুলনামূলক আলোচনার মাধ্যমে কিছু কিছু বিষয় স্বীকার্য হয়েছে, কিছু কিছু বিষয় বর্জিত হয়েছে। তো তার মধ্যে ধ্বনির যে পয়েন্ট অফ ভিউ, সেটা আজকের ক্লাসে আমরা পড়বো,
ঠিক আছে? তো সব কিছুকে আজকের ক্লাসে টানা সম্ভব না, তোমরাও বোঝো, কারণ আমাদের ভারতীয় কাব্যতত্ত্ব অনেক বড় একটা ভার্স একটা অংশ। তার মধ্যে ধ্বনির অংশটাকে আমরা এখানে আজকে ধরার চেষ্টা করব, যেহেতু আমাদের ধ্বনির প্রেক্ষিতেই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নেটে এবং সেটের মধ্যে কোশ্চেন সেট আপটা আমরা দেখতে পারি, ঔচিত্য বা ওইগুলোর থেকেও আসে, তুলনামূলক ধ্বনির থেকে আমরা বেশি দেখতে পারি। তো ধ্বনির যদি আমরা সংজ্ঞাকে একটু ধরার চেষ্টা করি, যেটা কিনা আমরা পাচ্ছি, সেটা কি, কাব্যকে ছাড়িয়ে বিষয়বস্তুকে ব্যঞ্জনা দান করতে পারে এমন অতিরিক্ত একটা বস্তুকে আমরা ধ্বনি বলছি। ধ্বনি বলতে এই যে আমি মুখে বলছি, এই যে আমার একটা ধ্বনি বেরোচ্ছে, এর মাধ্যমে একটা কিছু বোঝার চেষ্টা করছি, এমনটা নয়। কাব্যকে ছাড়িয়ে, অর্থাৎ একটা কাব্য রয়েছে, কাব্যকে পড়ছি, ওই পড়ার মাধ্যমে ওখান থেকে ভেতরের কোনো একটা ব্যঞ্জনাকে আমি পাচ্ছি, এইটাকেই কিন্তু ধ্বনিবাদীরা ধ্বনি বলে কিন্তু সেটাকে মূলত ধরার চেষ্টা করছেন। এবার যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, কাব্যের যে শব্দের অর্থ আছে, এটাকে দুটি ভাগে আমরা দেখতে পারি। প্রথমে আমাদের কাব্যের শব্দ অর্থটাকে জানতে হবে। তো অর্থটাকে আমরা দুটি ভাগে জানতে পারি, একটা হচ্ছে বাচ্যার্থ আর একটা হচ্ছে ব্যঙ্গার্থ। ঠিক? তাহলে কাব্যের যে শব্দের অর্থ আছে, যখন তুমি একটা কাব্য পড়ছো, ওই কাব্যের শব্দের তো অর্থ আছে, তো ওটা দুটো ভাগে আছে, একটা হচ্ছে বাচ্যার্থ আর একটা হচ্ছে ব্যঙ্গার্থ। বাচ্যার্থটা কি? বাচ্যার্থ হচ্ছে একদম শব্দের অভিধানিকগত অর্থ, শব্দের যে অভিধান, অভিধান মানে বুঝতেই পারছো ডিকশনারি, ঠিক আছে? তো ডিকশনারিগত মিনিং যেটা থাকে সেটাকে আমরা বলি বাচ্যার্থ। ওকে, তো শব্দের অভিধানিকগত অর্থকে আমরা বলি কি, বা অভিধানগত অর্থকে আমরা কি বলি, বাচ্যার্থ বলি। আর যখন আমরা ব্যঙ্গার্থ বলবো, তার মানে কাব্যের প্রতীয়মান অর্থকে, অর্থাৎ ওই কাব্যটা পড়ে তার ভেতরের কোনো একটা অর্থকে আমি বোঝার চেষ্টা করছি। যেমন আমি ধরে নাও বললাম যে আজ নিশীতে চলছে পাখি, ঠিক আছে? তো এই ধরনের একটা লাইন বললাম আমি, আজ নিশীতে চলছে পাখি। তো এই যে চলছে পাখি, এই পাখির অর্থে আমি কোনো একজন ব্যক্তিকে বলছি, যে কিনা যার জীবনে হয়তোবা প্রবাহমান কাল ধরে চলছে, অর্থাৎ আজকে এটা জন্য চলছে, কালকে ওটার জন্য চলছে, তার চলার শেষ হচ্ছে না। এর ভেতরের অর্থটাকে আমি বোঝার চেষ্টা করলাম, এই ভেতরের অর্থটা হয়ে যাচ্ছে ব্যঙ্গার্থ। ওই পাখি মানেই যে একটা উড়ন্ত পাখিকে বোঝাচ্ছে এমন নয়, তার ভেতরে একটা পরিশ্রমী ব্যক্তির কথা বোঝানো হচ্ছে, যে কিনা প্রতিনিয়ত পরিশ্রম করেই চলছে। তো এটাকে বলছি আমরা ব্যঙ্গার্থ। অর্থাৎ কাব্যের ভেতরের যে প্রতীয়মান অর্থ একটা সামনে আনবে, তার ভেতরের অংশ, সেই জায়গাটাকে আমাদের বুঝতে হবে, সেটাকে কি বলি আমরা, ব্যঙ্গার্থ। আর বাচ্যার্থ কি বললাম, এই দুটো টার্মকে কিন্তু মাথায় রাখবে, কারণ এগুলো পড়ানোর সময়, টোটাল ধ্বনিবাদ পড়ানোর সময় কিন্তু এটা বারবার আসবে। বাচ্যার্থ কি বললাম আমি, শব্দের অভিধানগত অর্থ যেটা থাকবে, একদম অভিধানকে কেন্দ্র করে, অর্থাৎ ডিকশনারিতে খুলে যে অর্থটা পাবে, সেটা ওই পাখি মানে পাখি কি, ওই যে যার ডানা আছে, যে উড়তে পারে, এই যে জায়গাটা, ওটাকে বলি আমরা বাচ্যার্থ। আর ব্যঙ্গার্থ হচ্ছে তার ভেতরের যে প্রতীয়মান অর্থ আছে, সেটাকে বলি কি আমরা, ব্যঙ্গার্থ। ঠিক আছে? তো এই যে প্রতীয়মান অর্থ, এই প্রতীয়মান অর্থকেই আমরা কিন্তু মূলত যারা ধ্বনিবাদীরা আছেন তারা দাবি করেছেন এই প্রতীয়মান অর্থটাই হচ্ছে ধ্বনি। এক্স্যাক্টলি যদি আমরা ধরি, তাহলে এই প্রতীয়মান অর্থটাই ধ্বনি। ঠিক আছে? তো একদম সোজা সাপটা ভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করবো, একটু ক্লাসের সাথে যুক্ত থাকবে, একদম সোজাভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা বুকিশ ল্যাঙ্গুয়েজে তো পড়োই, বইপত্রতে তো এভাবে পড়োই তোমরা, যেখানে কিনা এখন পড়ছো, মনে থাকছে, তারপর ভুলে যাচ্ছ। এই ক্লাসটা করো, এই ক্লাসে আমি তোমাদের বলছি যে উদাহরণ যেভাবে আমি দিয়ে তোমাদেরকে বোঝাবো, তোমরা কোনোদিনও ভুলবে না, যদি একটু মনোযোগ দিয়ে করো। এবার মনোযোগ যদি না দাও, তাহলে তো কিছু করার নেই, তাই না? তো সেই জায়গাটাকে একটু মাথায় রাখবে। এবার যদি আমরা ধ্বনিবাদের ইতিহাসটাকে যদি একটু দেখি, এটা কিভাবে আসলো বা কোন প্রেক্ষিতে আসলো, তাহলে প্রথম যেটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে ভামহ। ঠিক আছে? তো যিনি এক সময় বলেছিলেন যে শব্দার্থ সাহিত্যও কাব্যম, অর্থাৎ এখানে তিনি কাব্যালঙ্কারের কথা বলেছেন, অর্থাৎ শব্দ এবং অর্থ এটাই হচ্ছে মূল কাব্যের ক্ষেত্রে। এটা কে বলেছেন? ভামহ বলছেন। ঠিক আছে? তো শব্দ এবং অর্থ, শব্দ এবং তার অর্থ, এই দুটোই হচ্ছে মূল, মানে মূল চাবিকাঠি আর কি বলতে পারো। এটা কে বললেন? ভামহ বললেন। তো শব্দ ও অর্থের সমন্বয় কাব্য গড়ে ওঠে ভামহর মতে। যেমন রমণীর মুখকে সুন্দর করে তোলে যেমন অলঙ্কার, তেমনি কাব্যকে সুন্দর করে তোলে অলঙ্কার। ঠিক আছে? তো তার মতে কাব্যের কাব্যত্ব নির্ভর করে অলঙ্কারের ওপরে। ঠিক
ঠিক আছে। তো তো এটা ভামহর মতে যে কাব্যালঙ্কারের যে থটটাকে বা ধারণাটাকে তিনি দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে রমণীর মুখের সাথে তিনি তুলনা করছেন, যে রমণীর মুখকে সুন্দর করে তোলে যেমন অলঙ্কার, অলঙ্কার কি করে রমণীর মুখটাকে আরো বেশি সুন্দর করে তোলে, তেমনি কাব্যকেও সুন্দর করে তোলে আমরা যত ধরনের অলঙ্কার ব্যবহার করি সেই জায়গাগুলোকে, কাব্যালঙ্কার, অর্থালঙ্কার। ঠিক আছে। তো তো এই জায়গাগুলোকে কিন্তু এখানে তিনি বললেন। বামন কি বললেন? বামন বললেন রীতিরাত্মা কাব্যস্য, অর্থাৎ রীতিবাদকে তিনি প্রায়োরিটি দিলেন, এবং এখানে বললেন অলঙ্কার, রীতি ও গুণ এগুলো হচ্ছে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ দিক। তার মতে বা তার ধারণাকে যারা পরবর্তীকালে অনুসরণ করে চলেছিলেন তারা বিশ্বাস করতেন যে ঠিক জায়গায় যথোপযুক্ত অলঙ্কার প্রয়োগ করে কাব্যকে সুন্দর করে তোলাই হচ্ছে কবিত্ব বা একজন কবির মুন্সিয়ানা বললে ভুল হবে না। যে কোন জায়গায় কতটুকু অংশকে ব্যবহার করতে হবে, কোন জায়গায় কতটুকু অংশকে প্রয়োগ করতে হবে, কোন জায়গায় কতটুকু অলঙ্কারকে প্রয়োগ করলে ওটা আরো বেটার থেকে বেটার হবে। তো এই জায়গাটায় যে রীতিবাদ বা স্টাইল, যেটাকে আমরা স্টাইলিস্টিক্স অনেক সময় এখনকার দিনে চর্চা করতে গিয়ে রীতির বিষয়গুলোকে একটুখানি হলেও পড়ি, যারা যাদের স্পেশাল পেপার ছিল স্টাইলিস্টিক্স তারা কানেক্ট করতে পারছো বা বুঝতে পারছো। তো রীতি বলতে বোঝাচ্ছে যে তুমি কোন রীতিতে মূলত একটা অলঙ্কারকে প্রয়োগ করবে। ঠিক আছে। তো এখানে বামন এই জায়গাটাকে আনলেন, রীতি অর্থাৎ স্টাইলকে বোঝাচ্ছে, যেটা তোমাদের একটু আগে আমি বললাম। অর্থাৎ কাব্যের যে অবয়ব হচ্ছে, যে কাব্যের যে কাঠামো, সেটা কিন্তু এই রীতি মাধ্যমে সেটা তৈরি হচ্ছে। ঠিক, বেশ। এবার শেষে আমরা দেখবো আনন্দবর্ধন আসলো, যে কিনা বলল যে ধ্বনিরাত্মা কাব্যস্য। ঠিক আছে। তো ধ্বনিরাত্মা কাব্যস্য, যেখানে ধ্বনিবাদকে প্রায়োরিটি দেওয়া হলো। এবার ধ্বনি মানে কি? শব্দার্থ শক্তির ব্যঞ্জনা শক্তি। ধ্বনি বলতে কি বোঝাচ্ছে? এটি শব্দার্থ শক্তির ব্যঞ্জনা শক্তি, অর্থাৎ একটি শব্দকে শুনে, একটি যখন আমরা কাব্যকে শুনবো তার ভেতরের যে ব্যঞ্জনা আসছে, সেই ব্যঞ্জনার প্রেক্ষিতে যখন আমরা কোনো একটা ভেতর থেকে একটা ফিল করছি, একটা সাধারণ ধারণা আমাদের তৈরি হচ্ছে যে এটা এই ধরনের বা এর ভেতরে এই অর্থটা আছে। তো এই জায়গাটাকে ধ্বনির আত্মা, এটাই ধ্বনির আত্মা হিসাবে আনন্দবর্ধন তুলে ধরলেন। তা এখানে উদাহরণ হিসাবে বলা যায় যে রমণী দেহের লাবণ্য যেমন দেহাতিরিক্ত জিনিস, লবণীর মানে রমণীদের দেহে মানে মেয়েদের দেহে ধরে নেওয়া যে লাবণ্য, যখন আমরা বলি না যে সে লাবণ্যে লাবণ্যায়িত বলি, আমরা কেন বলি? শুধু কি সে অলঙ্কার দিয়ে সেজেছে তার জন্য? দেখবে সৌন্দর্য জিনিসটা আলাদা, শুধুমাত্র অলঙ্কারের ভিত্তিতে আসে না। বা লাবণ্য, তোমার ভালো লাগছে তো দেখতে তাকে, তো সেটা কিন্তু এমনি এমনি আসবে না, এমনি এমনি আসবে না। জাস্ট ওই কিছু সোনার এবং রূপোর কিছু অলঙ্কার পরিয়ে দিলে ব্যাস ভালো লাগবে, তাহলেই হয়ে গেল। যেটা ধ্বনিবাদীরা যে দৃষ্টিভঙ্গিটাকে স্টাবলিশ করছেন যে না, লাবণ্য জিনিসটা আলাদা, যেটা কিনা একটা এমন একটা আমাদের ভেতরে ছুঁয়ে দেয়, যেটাতে হয়তোবা একজন ব্যক্তির অন্য একজন ব্যক্তিকে সেরকম মনে হতে পারে, অপর আরেকজন ব্যক্তির ওই সেম ব্যক্তিকে হয়তোবা ওই লাবণ্যায়িত নাও মনে হতে পারে। তোমার একজনকে ভালো লাগছে তাই বলে সবারই ভালো লাগবে এমন না, অন্যজনের না ভালো লাগতে পারে। কিন্তু ওই যে লাবণ্যের বিষয়টা যেটা তুমি ডিফাইন করছো, ওটা কিন্তু কাব্যের অতিরিক্ত জিনিস বা ওই সৌন্দর্য গুণের অতিরিক্ত জিনিস। ওই শুধুমাত্র কিছু গয়নাগাটি পরিয়ে দেওয়া হয়েছে তার জন্যই সুন্দর লাগছে এমনটা নয়। তার ভেতরের তার নিজস্ব যে একটা সৌন্দর্য আছে, সেটার সাথে গয়নাগাটি জাস্ট ওটাকে এনহ্যান্স করবার জন্য বা ওই সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য কাজে লেগেছে, কিন্তু তাই বলে ওইটাই মূল কিন্তু নয়। তো এই জায়গাটা কিন্তু আনন্দবর্ধন এই জায়গাটাকে বললেন যে রমণী দেহের লাবণ্য, এটা তার দেহের মধ্যে যা কিছু আছে তার অতিরিক্ত যেমন একটা জিনিস, কাব্যের সৌন্দর্য তেমনি অবয়বের বাইরে অতিরিক্ত একটা বিষয়। কাব্যের যে সৌন্দর্য আছে সেটা তুমি ওই কতটা কোন খাঁচে কতটা অলঙ্কার ব্যবহার করলে এইভাবে তুমি কাব্যের যে সৌন্দর্য এটা ধরতে পারবে না। এটা একটা অতিরিক্ত একটা বিষয়, যেটা কিনা পাঠকের মনের ভেতরে আবেদন যদি তৈরি করে তবেই সেটা পাঠক ফিল করতে পারবে, ধরতে পারবে। যে এই অতিরিক্ত সৌন্দর্য শব্দ, অর্থ, অলঙ্কার, রীতি সমস্ত কিছুকে ছাড়িয়ে চলে যায়। বলছি এই যে অতিরিক্ত একটা জিনিস, ধরে না আমি একটা তোমাকে কবিতা পড়তে দিলাম, আমি তোমাকে একটা দিলাম, আরেকজনকে দিলাম, ধরুন এ নামক ব্যক্তিকে একটা দিলাম, বি নামক ব্যক্তি ওই সেম কবিতা পড়তে দিলাম। এ নামক ব্যক্তির মধ্যে এমন কিছু জাগ্রত হতে পারে কবিতা পড়ে, এমন কিছু থট, এমন কিছু ধারণা, বি নামক ব্যক্তির মধ্যে সেটা নাও হতে পারে, সেটা নাও হতে পারে। তো মোট কথা হচ্ছে যে যে বিষয়টাকে ধ্বনিবাদীরা ধ্বনিবাদ হিসাবে ধরছেন, যে ধ্বনিরাত্মা কাব্যস্য বলছেন, সেটা হচ্ছে তার ভেতরের ব্যঞ্জনাটা, যেটা সবার পক্ষে ধরা সম্ভব নয়। কিন্তু চাইলেই আমরা যদি কেউ মূলত সচেতন পাঠক থাকি, আমরা যদি কেউ শ্রুতিমধুর পাঠক থাকি, তারা কিন্তু সহজেই এই জায়গাগুলোকে চাইলে ধরতে পারবো।
ঠিক আছে তো, কিন্তু তাই বলে ওই কতটা সৌন্দর্য, কতটা অলংকার, কতটা অর্থ এগুলো ব্যবহার করেছে তার জন্যই ওটা ওরকম হচ্ছে, এটা কিন্তু নয়। বুঝতে পারলে তো? তো আনন্দবর্ধন কিন্তু এই জায়গাটাকে তার পরবর্তীকালে এই জায়গাটার উপর ফোকাস করালেন। বলছে যে অতিরিক্ত বিষয় সমস্ত কিছুকে ছাড়িয়ে চলে গিয়ে কাব্যকে সৌন্দর্য প্রদান করে তাকেই ধ্বনি বলে। বলেছে যে অতিরিক্ত বিষয়টা যেটা আমাদের ভালো লাগে, একটা কাব্যকে পড়ে ভালো লাগে। দেখবে কেউ কেউ দেখবে কাব্য পড়তে পড়তে না, মানে কোনো একটা কবিতা পড়তে পড়তে একদম তার যেন চোখে জল চলে আসে, দেখবে হয়। দেখো তোমার হয়তোবা ওই সেম কাব্য পড়ে বা ওই সেম কবিতা পড়ে হয়তোবা তোমার হয়তোবা ওরকম কোনো ফিলিংই আসলো না, কিন্তু ওই ব্যক্তিটির আসলো, বা তার মতো অনেকজনেরই আসলো। ঠিক আছে তো? তো এই যে যেটা কিনা সে ফিল করছে, যে ভেতর থেকে যে একটা তার একটা জায়গা তৈরি হচ্ছে, এইটাকেই ধ্বনি হিসাবে কিন্তু মূলত পরবর্তীকালে ধরা হচ্ছে। বলেছে ধ্বনি কাব্যের বিষয়বস্তুকে ব্যঞ্জনা দান করে, কাব্যকে সুন্দর করে তোলে। ধ্বনি কি করে? কাব্যকে একটা ব্যঞ্জনা দান করে। ঠিক আছে তো? যেটা প্রতীয়মান অর্থ তৈরি করে, যার ফলে একটা ব্যঞ্জিত অর্থ আমরা দেখতে পারি, এবং যেটা কিনা কাব্যকে খুব সুন্দর করে তোলে। যে কাব্যকে একটা তথাকথিত আমাদের একটা ধারণার মধ্যে আমরা রাখি না, যে কাব্য এইরকম ওই রকম, এইগুলোর থেকে বেরিয়ে এসে একটা সৌন্দর্যকে কিন্তু এখানে সামনে নিয়ে আসে। এবার যারা প্রথম থেকে আজকের ক্লাসটাকে করছো, দেখবে তোমাদের এখানে আমি একটা শব্দ ব্যবহার করলাম, শব্দার্থ শক্তি। এবার তোমাদের মনে, যারা একদমই বেসিক থেকে পড়ছো তাদের হয়তো বা মনে প্রশ্ন আসতে পারে যে স্যার শব্দার্থ শক্তি আবার কি? ঠিক আছে তো? তো এটাকে বুঝতে হবে, কারণ শব্দার্থ শক্তির বেসিসেই কিন্তু আমরা পরবর্তীকালে অর্থের বিন্যাসটাকে পাচ্ছি। তো এই শব্দার্থ শক্তি সম্পর্কে আনন্দবর্ধন কিছু কথা বলেছেন। তিনি বললেন যে এই শব্দার্থ শক্তিগুলো কতগুলো কাঠামোর ওপরে নির্ভর করে চলে। কি সেই কাঠামো? সেগুলো হচ্ছে একটা অভিধা শক্তি, একটা হচ্ছে লক্ষণা শক্তি, একটা হচ্ছে তাৎপর্য শক্তি, আর একটা হচ্ছে ব্যঞ্জনা শক্তি। অভিধা শক্তি কি? শব্দের অভিধানগত অর্থ যখন থাকবে, মানে ডিকশনারিগত মিনিং, সেটাকে বলবো অভিধা শক্তি। যখন লক্ষণা শক্তি বলবো, বাক্যের লক্ষণ দেখে শব্দের অর্থ, বাক্যের একটা লক্ষণ দেখছো যে আচ্ছা এই বাক্যটা এই দিকে যাচ্ছে, আমি উদাহরণ সহকারে বোঝাবো, জাস্ট একটু শুনে নাও যে শব্দার্থ শক্তিটা কিভাবে আসছে। তো যখন বাক্যের লক্ষণ দেখে তুমি একটা শব্দের অর্থটাকে বোঝার চেষ্টা করলে, এটা হয়ে যাচ্ছে লক্ষণা শক্তি। তাৎপর্য শক্তি হচ্ছে সম্পূর্ণ বাক্যগত অর্থ, অর্থাৎ একটা বাক্যের থেকে যা জিস্ট বা অর্থটাকে তুমি পেলে, ওটা হয়ে যাচ্ছে তোমার তাৎপর্য শক্তি। ঠিক, আরেকটা পেয়ে যাবে তুমি ব্যঞ্জনা শক্তি। এটা হচ্ছে সেই প্রতীয়মান অর্থ যেটা কিনা এতক্ষণ তোমাদের আমি বোঝালাম। ঠিক আছে তো? যে ব্যঞ্জিত করে, বারবার তোমাদের আমি বললাম না যে ধ্বনি কি করে? একটা ব্যঞ্জিত অর্থকে প্রেরণ করে, ব্যঞ্জিত অর্থ। এই যে ব্যঞ্জনা শক্তি, এটাই হচ্ছে আমাদের এই প্রতীয়মান অর্থকে বোঝাচ্ছে। এবার এক এক করে আমরা আসি। প্রথমে আসি আমরা অভিধা শক্তিতে। অভিধা শক্তিটা এক্স্যাক্টলি কি? বলেছে অভিধা শক্তি হচ্ছে শব্দের অভিধানগত অর্থ যেটা থাকবে, সেটাকেই বলি আমরা অভিধা শক্তি। ঠিক, এবার এটাকে যদি একটু আমরা উদাহরণ সহযোগে দেখি, যেমন ধরে নাও যে শিশুর হাসি সকলের ভালো লাগে। ভালোভাবে লক্ষ্য করো, মনোযোগ সহকারে লক্ষ্য করো। শিশুর হাসি সকলের ভালো লাগে। শিশুর হাসি সকলের ভালো লাগে। কার হাসি? শিশুর হাসি। এই যে এই বাক্যে যে আমি শিশু শব্দটা ব্যবহার করেছি, এই শিশু শব্দের অর্থ যদি তুমি জানতে চাও, তাহলে বলতে হবে যে কিনা সদ্য পৃথিবীতে জন্মগ্রহণ করা বিশেষ এক সম্প্রদায়ের মানুষ, যাদের জ্ঞান, বোধ, বুদ্ধি বা বিবেকের জাগরণ এখনো পর্যন্ত যথাযথ হয়নি, তাদেরকে তো আমরা শিশু বলি। যারা এখনো পর্যন্ত সেইভাবে জ্ঞান লাভ করেনি। হ্যাঁ, সময় যখন যত বেশি পাস থ্রু করতে থাকবে, তত বেশি তাদের জ্ঞানের পরিধি বাড়তে থাকবে, কিন্তু এখনো পর্যন্ত তাদের সেইভাবে জ্ঞানের জাগরণ হয়নি, বা বিবেকের জাগরণ হয়নি, বা বিবেকের যে অংশ দাবি রাখে সেই জায়গাটাকে এখনো সেই জায়গায় পৌঁছতে পারেনি। শিশু অর্থে তো এটাই আমরা বুঝি। যদি কেউ বলে শিশু, দেখবে তোমার সমস্ত রাগ সেখানে ধুলে মুছে যাবে। যেমন ধরে নাও, তোমার হয়তো বা একটি বাইক আছে, বাইকের ওপরে কোনো একটি বাচ্চা কোনো কারণবশত মানে এমন করে দিয়েছে, বাইকের সমস্ত রং তুলে ফেলেছে। তো অন্য ওই যখন তুমি শুনবে শিশু কোনো একটি বাচ্চা করেছে, তখন কিন্তু তোমার অতটা রাগ হবে না, তখন কিন্তু তুমি অতটা ফিল করবে না যে ধুর, মানে হয়তো বা হতেই পারে, না হওয়ার কিছু নেই, ঠিক আছে তো, ও ভুল করে ফেলেছে। কিন্তু ওই সেম ঘটনায় যদি অন্য কোনো একজন ব্যক্তি করতো, তাহলে তাকে তো তুমি একদম তার মানে তাকে অবশ্যই তার থেকে তো টাকা পয়সা নিতেই, বরঞ্চ একটা অন্য মাত্রাতে তুমি কিন্তু রাগ করতে।
তাই না? তো আমি যেটা তোমাদের বোঝাতে চাইছি যে শিশু শব্দটার তুমি একটা জিস্ট পেলে, যার ভিত্তিতে তোমার কি হয়ে গেল, তোমার রাগটা ঠান্ডা হয়ে গেল যে কি করব, আর কি করার আছে, তো ওকে তো গিয়ে আর মারধর করতে পারবো না, বা ও তো একদম সহজ সহজ সাদা মনে ভিত্তিতে সে করেছে, তাই না? তো এই জায়গাটাতে ভালোভাবে লক্ষ্য করো, আমি উদাহরণটা কেন দিলাম ভালোভাবে লক্ষ্য করো। এই যে ধারণাটা শিশুর সম্পর্কে তোমার যে একটা সম্যক ধারণা, এটা কিন্তু এই জায়গাতে শিশুর এই যে বিষয়টা আছে, এটা কিন্তু তোমাকে সম্যক ধারণা তুমি পেতে পারছো না। এই জাস্ট একটা আছে যে শিশু মানে এই যে কিনা বেশি কিছু জানে না, তুমি রাগ করলেও আর কি করতে পারবে, ঠিক আছে? তো তুমি আর সম্যক ধারণা কিন্তু শিশুর সম্পর্কে পেলে না। যে কোনোদিনও শিশু দেখেনি তার কাছে শিশুর ধারণা পরিষ্কার কখনোই হবে না। ধরে নিচ্ছি কোনো একজন ব্যক্তি, সাপোজ কোনো একজন ব্যক্তি যে কোনো দিনও শিশু দেখেনি, মানে আমি জাস্ট হাইপোথেটিক্যালি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এমন কোনো একজন ব্যক্তি আছে, আচ্ছা একটু দাও, জাস্ট দাঁড়াও, একজন ধরে নাও, হাইপোথেটিক্যালি ধরে নাও যে এমন কোনো একজন ব্যক্তি আছে যে কিনা কোনোদিনও শিশু দেখেনি, বোঝো, যে কোনোদিনও শিশু দেখেনি। তো তার কাছে কোনোদিন কি শিশু সম্পর্কে কে করলো, তার বাইকটাকে কে মূলত নষ্ট করলো, তো এইটাকে তার মধ্যে কি কোনোদিনও এই ধারণা জন্মাতে পারে? বোঝো বিষয়টাকে, তার সম্পর্কে তার কাছে কি কোনোদিনও ধারণা জন্মাতে পারে? তার কাছে কিন্তু শিশুর ধারণা পরিষ্কার হবে না। এই ধারণার জন্য জ্ঞান ও ধারণার প্রয়োজন। এই যে একটা যে ধারণা আমরা তৈরি করি যে শিশু সম্পর্কে, যে এখনই জন্মগ্রহণ করেছে কিছু, হয়তো বা একদম বাচ্চা, এই ধারণা হতে গেলেও তোমার ওই শিশুর সম্পর্কে জ্ঞান দরকার হবে। যতক্ষণ না ওই জ্ঞানটা লাভ করছো যে শিশু কি আসলে খায় না মাথায় দেয়, তো ওই শিশুর সম্পর্কে যতক্ষণ না জ্ঞান পাচ্ছ ততক্ষণ তুমি কিন্তু ওই ধারণাটাও তৈরি করতে পারবে না, রাগও করতে পারবে না, কিছু করতে পারবে না। এবার এখান থেকে একটা প্রশ্ন আসে, তাহলে ধারণাটা কি? আমরা যে ধারণা বলছি, তাহলে এক্স্যাক্টলি ধারণাটা কি? তাহলে জ্ঞান কি? ধারণা হলো জ্ঞানের প্রয়োজনীয় সত্য, ঠিক আছে? তো মাথায় রাখবো, আমরা পরীক্ষাতে কিন্তু এগুলো শুদ্ধ অশুদ্ধর মধ্যে দেয়, যে ধারণার হলো জ্ঞানের না দিয়ে ওই জায়গায় অল্টারনেট করে অন্য কিছু ঢুকিয়ে দিল, অলংকারের প্রয়োজনীয় সত্য বা এই ধরনের কিছু ঢুকিয়ে দিয়ে শুদ্ধ অশুদ্ধ যাচাই করতে বলবে, এভাবেই করে। তো মাথায় রাখবো আমরা, ধারণা হলো জ্ঞানের প্রয়োজনীয় সত্য, অর্থাৎ শর্ত মানে কি? কন্ডিশন, যেটা থাকতেই হবে, ঠিক আছে? তো অর্থাৎ জ্ঞান পেতে গেলে অবশ্যই তার সম্পর্কে ধারণা থাকতে হবে। এবার আরেকটা উদাহরণ দিচ্ছি, দুধের রং সাদা। এই বাক্যের মাধ্যমে ধারণা পরিষ্কার হয় যে দুধ ও রঙের জ্ঞান আছে। তুমি তখনই দুধের রং সাদা বলতে পারবে যখন কিনা দুধের রং সম্পর্কে তোমার জ্ঞান আছে, এবং রং বলে যে একটা বস্তু হয় যেটা বিভিন্ন রকমের হয় সেটা সম্পর্কেও তোমার একটা ধারণা আছে। তবেই কিন্তু তুমি এই জ্ঞানটাকে উপলব্ধি করে তখনই কিন্তু তুমি বলতে পারবে দুধের রং সাদা, কারণ এগুলোর অভিধানগত অর্থ তোমার জানা আছে, দুধ কি আর রং কি। ঠিক এখান থেকে বুঝে নিতে পারছি ধারণা প্রকাশিত হয় বাক্যে এবং জ্ঞান প্রকাশিত হয় শব্দে। মাথায় রাখবো, একটা প্রপার ধারণা সবসময় বাক্যের ভিত্তিতে আসে। ধারণা কখনো কনসেপ্ট, অনেক সময় বলি না যে তোমরা হয়তো পেপার 1 অনেকেই পড়ছো, দেখবে একটি রিসার্চ পাবে কনসেপচুয়াল রিসার্চ। তো এই কনসেপচুয়াল রিসার্চ তখনই সম্ভব যখন কিনা ফুল কনসেপ্টটাকে তোমার মধ্যে আয়ত্ত করা আছে। তোমার মধ্যে যদি ওই ফুল কনসেপ্টটা আয়ত্ত করা না থাকে তাহলে কিন্তু তুমি ওই রিসার্চটা করতে পারবে না। তো তেমনি এখানেও, ঠিক আছে? তো ধারণা হচ্ছে যেটা প্রকাশিত বাক্যে, যেমন দুধের রং সাদা, এই বাক্যের মাধ্যমে আমার একটা ধারণা প্রকাশিত হচ্ছে। জ্ঞান প্রকাশিত হয় কিন্তু একটা পার্টিকুলার শব্দের থ্রুতে। ওই শব্দ সম্পর্কে তোমার কতটা ধারণা আছে। ধরো না সাদা, সাদা সম্পর্কে তোমার কতটা জ্ঞান আছে, সাদা কি ধরনের হয়ে থাকে। হ্যাঁ, তো এই জায়গাগুলো হচ্ছে বেসিক্যালি অভিধা শক্তির ভিত্তিতে আমরা কিন্তু ধরার চেষ্টা করি। ধারণা বলতে শব্দের অভিধানিক অর্থ বা অভিধা শক্তিকে বোঝায়। ধারণা আসে ইন্দ্রিয়ানুভব থেকে, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়, আমাদের যে পঞ্চেন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয় দিয়ে যা যা আমরা বুঝি সেই অনুসারে ধারণা করি। ধরে নাও একটা বরফের টুকরো, ধরে নিচ্ছি যে এটা একটা বরফের টুকরো, ঠিক আছে? তো এই বরফের টুকরোটাকে যখনই আমি হাতে নিচ্ছি, আমার হাত একদম ঠান্ডায় একদম ছিঁড়ে যাবে মানে পরিস্থিতি চলে আসছে, ঠিক আছে? তো তখন মানে এই যে আমি যখনই এটাকে নিলাম তখনই আমার মনে হচ্ছে যে হাত যেন আমার একদম ছিঁড়ে যাবে। এই দেখো আমার ইন্দ্রিয়গুলো এইটাকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এটা কিন্তু ক্ষতিকারক যদি বেশিক্ষণ আমি ধরে রাখি,
ঠিক আছে? তো তার মানে এর অর্থটা আমি কিভাবে পেলাম? ধারণার থেকে পেলাম। এই ধারণাটা কোথা থেকে আসলো? আমাদের কিন্তু ইন্দ্রিয়ের ভিত্তিতে আসলো। আমার যে পঞ্চেন্দ্রিয়, এটা কিন্তু আমার এর সম্পর্কে ধারণা দিতে আমাকে সাহায্য করলো। তো এই যে জায়গাগুলো থাকে, এখানে আমাদের পঞ্চেন্দ্রিয়ের মধ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক প্রভৃতি ইন্দ্রিয়ের সাহায্যে আমরা রং, শব্দ, গন্ধ, স্বাদ, নরম গরম প্রভৃতি যে কোনো কিছু সেগুলোকে অনুভব করি। তেমনি বুদ্ধি দিয়ে সেগুলোকে, বিচার শক্তি দিয়ে সেগুলোকে মানে যাচাই করবার চেষ্টা করি বা ধরারও চেষ্টা করি। তাহলে অভিধা শক্তি এক্স্যাক্টলি কি? অভিধা শক্তি হচ্ছে শব্দের অভিধানগত অর্থ। এই অভিধানগত অর্থ যখন তোমার জানা থাকবে, তখন কিন্তু তুমি প্রপার একটা ধারণা তৈরি করতে পারবে যে কি অর্থে কি বোঝানো হচ্ছে। বুঝতে পারলে তো? সুতরাং এখন আমরা বলতে পারি শব্দের অভিধা শক্তির সঙ্গে ইন্দ্রিয়ানুভব এবং বুদ্ধির প্রত্যক্ষ সংযোগ আছে। তুমি বুদ্ধির সাথে যদি দেখো, ইন্দ্রিয়ানুভবকে যদি তুমি অ্যাটাচ করো, তাহলে তুমি শব্দের যে অভিধা শক্তিটাকে, সেটাকে কিন্তু প্রত্যক্ষ বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবে না। ঠিক? এবার পরীক্ষাতে আমি এই যে অংশটা দিলাম, এটা দিয়ে শুদ্ধ অশুদ্ধ করে দেবে তোমাকে, যে কি বোঝাচ্ছে, এটা কোন দিক বোঝাচ্ছে। এবার যারা পড়বে না, তাদের এই জায়গাগুলো থেকে একদমই মানে ছন্ন ছাড়া হয়ে যাবে। যেমন তোমাদের পার্ট 2 এর হচ্ছে যেটা ইউনিট 1, ওই যে ভাষার চ্যাপ্টারটা ভালোভাবে না পড়লে ওখান থেকে সম্পূর্ণ কোশ্চেন মূলত হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তেমনি এই চ্যাপ্টারটা ভারতীয় কাব্যতত্ত্ব, তেমনি ছন্দ অলঙ্কারের চ্যাপ্টারটা আছে, তাই না? তেমনি তোমার মধ্যযুগের চ্যাপ্টারটা আছে। অন্যান্য যেগুলো ধরে নেই উপন্যাস, ছোট গল্প, এই চ্যাপ্টারগুলো তো তোমাকে থ্রুলি পড়তে হবে সেই অনুসারে। তবু সেখানে কোন অংশগুলোকে নিতে হবে, কোনগুলো ছাড়তে হবে, সেগুলো কিন্তু আমাদের ধারণা থাকে না। ঠিক আছে? আমরা গড়গড় করে পড়েই যাই। নিশ্চয়ই তোমরা পেপার অনে ডেলের কন অফ এক্সপিরিয়েন্স পড়েছো, যে যখন তুমি রিডিং পড়ো শুধু, সেটার মাধ্যমে শুধুমাত্র তোমার 10% ওটা মনে রাখতে পারো, রিডিং যখন পড়ো শুধু। আর আমাদের বাংলার ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টরা তাই করে, শুধু রিডিংই পড়ে যায়। ঠিক আছে? ভাবে যে আমি উপন্যাস শেষ করলাম, গল্প শেষ করলাম। স্মার্ট ওয়ার্ক করে না যে কোন অংশটা গল্পের কোন জায়গাটাকে কিভাবে করতে হবে প্রিভিয়াস ইয়ারের প্রেক্ষিতে, কোন উপন্যাসে কোন জায়গাগুলোকে কিভাবে ধরতে হবে প্রিভিয়াস ইয়ারের প্রেক্ষিতে, কিভাবে একটা নোটের মাধ্যমে সাজানো থাকবে, একদম হাইলাইটেড করা থাকবে কোন অংশটা এই উপন্যাসের, এই ছোট গল্পের এই জায়গাগুলোর ইম্পর্টেন্ট, সেটা না করে গড়গড় করে শুধু পড়ে যাই। তো স্বাভাবিক 1 বছর 2 বছর 3 বছরও লেগে যায় নেট কোয়ালিফাই করতে। সেটাই যারা একটু স্মার্ট ওয়ার্ক করে ভালোভাবে পড়বে, 6 মাসের মধ্যেই নেট কোয়ালিফাই করে যাবে। হ্যাঁ, 6 মাসের মধ্যেই করা সম্ভব হয়। জেআরএফ হয়তো বা পেতে একটুখানি তোমার শ্রম বেশি দিতে হবে, কিন্তু নেটটা কোয়ালিফাই হয়ে যাবে, তোমার ওই পিএইচডির জন্য হয়ে যাবে, তাই না? তো এই জায়গাগুলোর জন্য অবশ্যই গাইডেন্স দরকার, সেটা কিন্তু আমরা ভালোভাবে প্রোভাইড করি একদম স্বল্প খরচে। ঠিক আছে? তো সেটা আমি পরবর্তীতে আসছি, তোমরা তুলনা করে দেখতে পারবে অন্যান্য ইনস্টিটিউশনের সাথে আমাদের ইনস্টিটিউশনের। এরপরে আসবে লক্ষণাশক্তি। লক্ষণাশক্তি কি? বাক্যের লক্ষণ দেখে যখন আমরা একটা শব্দের অর্থকে বোঝার চেষ্টা করি। দেখো, আগেরটা কি? অভিধানগত অর্থ দিয়ে আমরা যখন একটা অর্থকে বার করার চেষ্টা করলাম। লক্ষণাশক্তি হচ্ছে বাক্যের লক্ষণ দেখে আমরা যখন একটা শব্দের অর্থ বের করার চেষ্টা করি। এবার অনেকেরই মনে প্রশ্ন আসবে যে স্যার লক্ষণ আবার কি, বা লক্ষণা কিভাবে তৈরি হচ্ছে? বোঝো, শব্দের যে শক্তি বাচ্যার্থ বা অভিধানিক অর্থকে ছাড়িয়ে বাচ্চাত্বের সঙ্গে সম্পর্কযুক্ত অন্য অর্থকে বুঝিয়ে থাকে, সেটাই লক্ষণাশক্তি। কিভাবে বোঝাচ্ছি আমি। বলছে এই যে শব্দের অর্থ, সেটার ভিত্তিতে আমরা বুঝি, অর্থাৎ বিশেষ অর্থকে বোঝায়। এর একটা সোজা সাপটা উদাহরণ দিই। যেমন 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। এই ভারতবর্ষ কে? কোনো ব্যক্তি, বস্তু, বা ওই মানে চায়ে দিয়ে গুলিয়ে খাওয়ার মতো কিছু? কে ভারতবর্ষ? এই জায়গাটাকে তোমার যখন প্রশ্ন আসবে, এই বাক্যের সম্পর্কে আমরা কি ধারণা পেতে পারি? দেখো, যে 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ নামক কোনো বস্তু স্বাধীন হলো, তাই কি? তা নয়। এখানের ভারতবর্ষের মানুষের কথা বলা হচ্ছে, যারা কিনা 1947 সালে 15ই আগস্টে ভারতবর্ষে স্বাধীনতা লাভ করেছে। তাহলে এই যে ভারতবর্ষের মানুষ, এই শব্দটা, এটা কিন্তু উজ্জ আছে, এই মানুষ শব্দটা উজ্জ আছে, কিন্তু আমরা বুঝে নিচ্ছি আমাদের জ্ঞান অনুভূতি অনুযায়ী, আমরা প্রথম বাক্যের অংশ দিয়ে ভারতবর্ষ শব্দটা ভিত্তি দিয়ে আমরা বুঝে নিচ্ছি যে এখানে ভারতবর্ষের মানুষের কথা বোঝা হচ্ছে, কিন্তু এখানে মানুষ শব্দটা উজ্জ থাকলেও আমরা কিন্তু সহজে ধরে ফেলতে পারছি। এই যে জায়গাটা, এটা ওকে বলা হয় লক্ষণাশক্তি। যেখানে আমরা লক্ষণটাকে দেখলাম বাক্যের মধ্যে,
এবং দেখে আমরা ফট করে ধরে ফেললাম, ও আচ্ছা আচ্ছা এটাকে ওই অর্থে মূলত ধরা হচ্ছে। এই যে ধারণা শক্তি, এটাকে বলা হচ্ছে লক্ষণাশক্তি। ঠিক আছে? তো এবার আসো এখানে, তো বলছে বাক্যের লক্ষণ দেখে শব্দের অর্থ নির্দেশিত হয় বলে লক্ষণাশক্তি বলে। এই যে দেখো বাক্যের লক্ষণটাকে তুমি দেখলে যে আচ্ছা এখানে ভারতবর্ষ বলতে তাহলে কি কোনো গাছপালা, কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে? না, ভারতবর্ষ বলতে ভারতবর্ষ মানুষকে বোঝাচ্ছে। এই লক্ষণটাকে বুঝে নিলে এবং তার ভিত্তিতে তুমি একটা এর থেকে অর্থকে বের করে নিলে যে মানুষকে বোঝাচ্ছে। ঠিক আছে? তো বলছে শব্দের লক্ষণাশক্তিতে বিশেষ অর্থ কখনো উজ্জ্ব থাকে, আবার কখনো বিশেষ শব্দে বিশেষ বিষয়ে লক্ষণা দেওয়া হয়। তো বলছে কিছু কিছু সময় আমরা দেখি যে এই যে ধরনের যখন শব্দ তৈরি হয় তখন কিছু কিছু শব্দ উজ্জ্ব থাকে, মানে উচ্চারিত হয় না, কিন্তু তার ভেতরে সেটা আছে। বিশেষ অর্থ শব্দ বা বিশেষ শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো অর্থ যখন উজ্জ্ব থাকে, লক্ষণ দিয়ে অর্থ অনুভব করতে হয়, তখন আমাদের পাঠককে কি করতে হয়? সেই উজ্জ্ব থাকা বিষয়টাকে লক্ষণ দিয়ে, যে আচ্ছা এটা কোন দিকে নিয়ে যাচ্ছে, এই বাক্যটা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, কোন বিষয়ের দিকে নিয়ে যাচ্ছে, কোন বিষয় আমাকে বোঝাতে চাইছে, এই যে তুমি যখন ধারণাটাকে তৈরি করার চেষ্টা করবে, এইটাকেই যখন অনুভব করবে, এইটাকেই তখন বলা হবে রূঢ়ি লক্ষণাশক্তি। এটাকে কি বলছে? রূঢ়ি লক্ষণাশক্তি। পরীক্ষায় আসতে পারে। রূঢ়ি লক্ষণাশক্তি কি? তারপর নিচে অপশন দিয়ে দিল। না জানা থাকলে কি করবে? তখন তুমি ওটাকে ছেড়ে আসবে। আর তোমরা সবাই জানো নেটের ক্ষেত্রে বা সেটের ক্ষেত্রে, যেই পরীক্ষার ক্ষেত্রেই বলো না কেন, একটা নম্বর কতটা ইম্পর্টেন্ট। আমার এমন অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যারা কিনা শুধুমাত্র ধরুন একটা কোশ্চেন মানে 2 নম্বরের জন্য ফেল করে গেছে। ওই বছরটা বা ওই সেশনটা টোটালটাই লস, তাই না? পরবর্তীতে কোয়ালিফাই করেছে, কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে পড়তো তাহলে ওইবারই কোয়ালিফাই করেছে। আর এখনকার দিনে যা কম্পিটিশনের যুগ চলে এসেছে, যত তাড়াতাড়ি কোয়ালিফাই করতে পারবে তত ভালো। কারণ সিএসসি ছাড়বে, সিএসসির সাথে সাথে চাকরির অপরচুনিটি আসবে, সেগুলো যত তাড়াতাড়ি তুমি মূলত সেগুলোকে কোয়ালিফাই করে যেতে পারবে তত ভালো, তাই না? এবার আমরা আসবো লক্ষণাশক্তি, বুঝে গেলাম। এবার শব্দের প্রয়োজন লক্ষণাশক্তি। অভিনবগুপ্ত যেমন এটাকে বলেছেন, কাব্যের ক্ষেত্রে শব্দের রূঢ়ি লক্ষণাশক্তি অপেক্ষা শব্দের প্রয়োজন লক্ষণাশক্তির গুরুত্ব বেশি। এবার মাথায় রাখবো আমরা, অভিনবগুপ্ত এই লক্ষণাশক্তির প্রেক্ষিতে এই রূঢ়িটার বদলে তিনি প্রয়োজন লক্ষণার উপরে গুরুত্ব দিচ্ছেন বেশি। পরীক্ষায় আসতে পারে প্রয়োজন লক্ষণার উপরে কে গুরুত্ব দিয়েছেন? অভিনবগুপ্তের জায়গাটা কিন্তু রয়েছে। এখন প্রশ্ন, কিসের প্রয়োজন? এই যে আমাদের প্রয়োজন, এই যে এখানে বলা হচ্ছে যে প্রয়োজন লক্ষণা, তো কিসের প্রয়োজন? আমাদের আবার কি প্রয়োজন পড়লো যে আমাদের একটা নতুনভাবে লক্ষণার জায়গাটাকে দেখতে হবে? অভিনবগুপ্ত জানিয়েছেন কাব্যের গোপন সৌন্দর্য লাভের যে ইচ্ছা, সেই ইচ্ছা প্রয়োজনই প্রয়োজন লক্ষণা। কাব্যের গোপন সৌন্দর্য, কাব্যের গোপন সৌন্দর্য মানে কি? কাব্যের ভেতরের অপর একটি অর্থ। ঠিক আছে? তো সেই গোপন সৌন্দর্যটাকে যখন আমরা একটা পেতে চাই, এর জন্য দরকার এই প্রয়োজন লক্ষণা। ঠিক আছে? তো এবার একটা উদাহরণ সহকারে বুঝে নিই আমরা যে প্রয়োজন লক্ষণা কিভাবে ইউজ হচ্ছে। তাহলে যেমন একটা বলা হয় যে রামবাবু দেনায় ডুবে যাচ্ছেন। রামবাবু দেনায় ডুবে যাচ্ছেন, এই যে আমি একটা উদাহরণ নিলাম। ঠিক আছে? তো যে রামবাবু দেনায় ডুবে যাচ্ছেন। এবার এখানে কাব্যের সঙ্গে ডুবে যাওয়ার অভিধেয় অর্থ সঙ্গতি ঠিক হচ্ছে না। যে দেনায় কোনোদিন ডুবে যায়, জলে ডুবে যায়, দেনায় ডুবে যায়, এটা আবার কি? ঠিক আছে? তো এই জায়গাটাকে পরিবর্তন করার একটা প্রয়োজন আমরা অনুভব করলাম, যে এই জায়গাটাকে যদি সঙ্গতি রক্ষা করতে হয় তাহলে দেনার সঙ্গে প্রয়োজন রক্ষা করে লক্ষণা অনুযায়ী দুঃখে জীবন কাটাচ্ছেটা দিলে বেশি ভালো হবে এবং বাক্যের একটা অর্থ ভালোভাবে উঠে আসবে। এবার এই জায়গাটাকে যখন আমরা অর্থের সঙ্গতি রেখে এই জায়গাটাকে ডুবে যাওয়ার জায়গায় যদি আমরা লিখি যে রামবাবুর দেনায় দুঃখে জীবন কাটাচ্ছেন, তাহলে বেশি সুন্দর লাগছে এবং সেটার থেকে অর্থটাও ভালোভাবে প্রকাশ পাচ্ছে যে তার দুঃখের শেষ নেই। তাই তো? এই জায়গাটাকে অভিনবগুপ্ত বললেন যে প্রয়োজন লক্ষণা। অর্থাৎ যখন আমরা দেখব যে একটা বাক্যের মধ্যে একটা নির্দিষ্ট জায়গার একটা নির্দিষ্ট অংশের কিছু প্রয়োজনকে দাবি রাখে এবং সেখানে যদি আমরা অন্য কিছুকে অ্যাড করি তাহলে ওই প্রয়োজনটা ঠিকঠাকভাবে ফুলফিল হয়, তখন সেটাকে বলা হবে প্রয়োজন লক্ষণা। আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? আমি কিন্তু একদম সোজা ভাষায় কিন্তু একদম উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সবাই বুঝতে পারছো তো? একটু হাত তুলে জানাবে তো। সবাই বুঝতে পারছো তো? সবাই যারা যারা বুঝতে পারছো একটু হাত তুলে জানাবে, যেহেতু আমি মাইক্রোফোনটাকে অফ করে রেখেছি। বোঝা যাচ্ছে তো? বেশ। তো ক্ল্যারিটিটা সবসময় মাথায় রাখবে, ক্ল্যারিটি যেন থাকে। ঠিক আছে? তো ক্ল্যারিটি যেন থাকে, যেটাই বুঝবে সেটা যেন একটা ক্ল্যারিটির মাধ্যমে তোমরা বোঝার চেষ্টা করো। বেশ, এই হলো প্রয়োজন লক্ষণা।
এবার আমরা এই দুই লক্ষণা একই সঙ্গে এটাকে যদি আমরা দেখি, বলছি দুই লক্ষা একই সঙ্গে শব্দের রূঢ়ি লক্ষণাশক্তি এবং শব্দের প্রয়োজন লক্ষণাশক্তি কবিতার চরণে একই সঙ্গে ব্যবহৃত হতে পারে। বলছে দুটো কখনো কখনো দুটো একই সঙ্গে ব্যবহৃত হতে পারে। যেমন আমরা দেখব বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের আমার স্বদেশ রক্ত বমি করছে, আমার স্বদেশ রক্ত বমি করছে, আমার স্বদেশ রক্ত বমি করছে। স্বদেশ নামে কোনো ব্যক্তি যে কিনা রক্ত বমি করছে সেটাকে কি বোঝাচ্ছে? বিষয়টা কিন্তু সেটা নয়। বলেছে স্বদেশ রক্তবমি করছে, বাক্যে স্বদেশ বলতে স্বদেশের মানুষের কথা বলা হচ্ছে, মানুষ কথাটি এখানে লুপ্ত আছে, তার মানে কি এখানে রূঢ়ি রক্ষণাশক্তি ব্যবহার হচ্ছে। রক্তবমি শব্দের অভিধেয় অর্থ বাক্যে অর্থ মানে অতটা পরিষ্কারভাবে কিন্তু এখানে জানানো হয়নি। রক্তবমি শব্দে কবি ভারতবর্ষের সাধারণ মানুষের নির্যাতনের চিত্রটাকে তিনি কিন্তু ফুটিয়ে তুলেছেন, সেই অর্থে রক্তবমিটাকে মূলত কিন্তু অ্যাড করেছেন তিনি। তো এই যে রক্তবমি শব্দটা, এটা তার মানে কি একটা রূঢ়ি লক্ষণা শক্তিকে কিন্তু নিয়ে আসছে। সুতরাং আলোচ্য কবিতার চরণে পাশাপাশি অবস্থিত স্বদেশ রক্তময়ী শব্দগুচ্ছে দুটি লক্ষণা শক্তি একই সঙ্গে প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে? তো এই জায়গাটাকে মাথায় রাখবো। এরপরে হয়ে যাচ্ছে আমাদের তাৎপর্য শক্তি, যেটা আমরা শুরুর দিকে পড়েছিলাম। তাৎপর্য শক্তি কি? বলেছে আচার্য অভিনবগুপ্ত শব্দের তাৎপর্য শক্তির উপরে বিশেষ গুরুত্ব দিয়েছেন। কতগুলো শব্দ পাশাপাশি অবস্থান করে পরস্পর সম্পর্কযুক্ত যে সামাজিক অর্থ বা ভাবরাশির প্রকাশ ঘটায় তাকেই মূলত শব্দের তাৎপর্য শক্তি বলছে। বোঝো ভালোভাবে, আগে বোঝো, তারপরে না হয় এই জায়গাগুলোকে নিয়ে মূলত পরে তোমরা আরও ডিটেলসে পড়তে পারবে। কনসেপ্টটাকে ক্লিয়ার করো। তাহলে তাৎপর্য শক্তি কি? যখন অনেকগুলো শব্দ, ধরে নিচ্ছে আমি বললাম আমি বাড়ি যাব, এই যে আমি বললাম আমি বাড়ি যাব, এই যে দেখো আমির পাশে বাড়ি, বাড়ির পাশে যাব, এই তিনটে মিলে কিন্তু আমার একটা বাক্যকে কিন্তু এখানে গঠন করছে, পাশাপাশি অবস্থান করে পরস্পরের সাথে একদম যুক্ত হয়ে একটা আমার সামাজিক একটা অর্থ বা ভাবরাশির একটা প্রকাশ ঘটাচ্ছে, যেখানে কিনা আমি বাড়ি যাওয়ার কল্পনা করছি। ঠিক? তো এই যে জায়গাটা, এই জায়গাটাকেই বলা হচ্ছে তাৎপর্য শক্তি, যেখান থেকে একটা তাৎপর্য তৈরি হচ্ছে শব্দের। অধ্যাপক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত আবার কাব্য বিচার গ্রন্থে এই তাৎপর্য শক্তিকে তিনি আবার বাক্য শক্তি বলেছেন কিন্তু। তো যদি পরীক্ষাতে বাক্য শক্তি দিয়ে প্রশ্ন করে যে বাক্য শক্তি কি, তো মানে এই ভেবে বসো না যে আমার জানা নেই বা এটা কোথা থেকে দিল, আউট অফ দ্য সিলেবাস, এটা কিন্তু না। ওই তাৎপর্য শক্তিটাকেই বাক্য শক্তি বলছে। ঠিক আছে? তো বলেছে বাক্য শক্তিকে বাক্যের মধ্যে থাকে প্রত্যক্ষ সম্পর্কযুক্ত সেই শ্রেণীর অর্থপূর্ণ শব্দদল। ঠিক আছে? তো একটার সাথে একটা সম্পর্কিত হয়ে তার ভিত্তিতে যে একটা অর্থপূর্ণ একটা জায়গা তৈরি করছে। ঠিক আছে? তো অন্যদিকে বলা যায় কতগুলো শব্দ সমষ্টির সাহায্যে গঠিত যে পদের সাহায্যে বক্তা তার মনের ভাব প্রকাশ করছে, অনেকগুলো শব্দকে জুড়ে দিয়ে বক্তা কি করছে, তার মনের ভাবকে প্রকাশ করছে, তাকেই বাক্য বলছে, বাক্য শক্তির মধ্যে। ঠিক আছে? তো এই বাক্যে শব্দ, পদ, বস্তুর মনোভাব, উদ্দেশ্য, বিদেহ, কর্তা, ক্রিয়া ইত্যাদি থাকতে পারে, ইত্যাদি বিষয়গুলো এখানে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। এবার এই তাৎপর্য শক্তি সম্পর্কে বিশ্বনাথ সাহিত্য দর্পণে মূলত বিষয়গুলোকে করেছেন যে এখানে শব্দের যোগ্যতা দরকার। ঠিক আছে? তো তার সাথে আকাঙ্ক্ষা দরকার এবং তার সাথে আসক্তি বা নৈকট্য দরকার। যোগ্যতা বলতে সঙ্গত অর্থবোধ, কোনটার সাথে কোনটা মিলবে। বাড়ি যাব, এই যে আমি বললাম আমি বাড়ি যাব, কোনটার সাথে কোনটা মিলবে, এই যে সঙ্গত একটা অর্থবোধ। দেখবে আমরা যারা বাংলার ছাত্র আছি বা যারা বাংলায় কথা বলি তারা এই সঙ্গত অর্থবোধটাকে ধরতে পারি। আকাঙ্ক্ষা মানে জানার ইচ্ছা, যে বাড়ি গিয়ে আমি কি করব, এই যে জানার ইচ্ছা। যদি বাক্যের মধ্যে এই ধরনের কোনো একটা আকাঙ্ক্ষা মূলত তৈরি হয়, তো সেটাকে মূলত জানার ইচ্ছাটাকে আকাঙ্ক্ষা হিসাবে বিশ্বনাথ মূলত সাহিত্য দর্পণে বলেছেন। আরেকটা হচ্ছে আসক্তি, যে পদগুলো যথাযথ স্থানে, কোনটার সাথে কোনটা সঠিক স্থানে বসেছে কি না, যথাযথভাবে সেগুলোর স্টাবলিশমেন্ট হয়েছে কি না, এই জায়গাটা কিন্তু এখানে মূলত নির্ভর করে। এবার প্রত্যেকটা অংশকে, যেটা মূলত আমরা এখানে প্রথমে পেলাম, এই যে বিশ্বনাথের সাহিত্য দর্পণের ভিত্তিতে পেলাম, এই যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং বাক্যের ভিত্তিতে এবং আসক্তি, এই তিনটাকে এবার থ্রুলি পড়বো এবং বোঝার চেষ্টা করব, কারণ এগুলোর থেকেও আমাদের প্রশ্ন আসে। তো যোগ্যতা কি? সঙ্গত অর্থবোধকে যোগ্যতা বলে। আমরা বুঝলাম যে একটা সঙ্গত অর্থবোধ যখন থাকবে তখন ওটাকে আমরা যোগ্যতা বলবো। যেমন এটাকে যদি আরো বলি যে এটা কি, বাক্যের অর্থ সঙ্গতিযুক্ত এমন সব পদ ব্যবহার করতে হবে এবং সেই সব পদ এমনভাবে প্রয়োগ করতে হবে যেন সেখানে তথ্য সম্পন্ন হয় এবং যুক্তি নির্ভর হয়, বাস্তব সম্মত যেন হয়। যেমন আমি যদি এমন একটা শব্দ ব্যবহার করি, আজ আমি বাড়ি উঠব, আজ আমি বাড়িতে উঠব, তো এখানে যদি তোমরা দেখো কিন্তু এটা তুমি উঠতে পারবে না, কখনো মানুষ উঠতে পারে না।
ঠিক আছে? তো তো এই জায়গাগুলো কিন্তু রক্ষা করতে হয়, যুক্তি নির্ভরতা কিন্তু লক্ষ্য করতে হয়। যেমন ছেলেরা মাঠে খেলা করছে, এটার থেকে যদি আমি বলি আকাশে মানুষ উড়ে বেড়াচ্ছে, ডানা মেলে আকাশে মানুষ উড়ে বেড়াচ্ছে, তো এখানে এই যে দেখো সাধারণ বাক্য হবে না কিন্তু এটা, কেননা আকাশে কখনো মানুষ উঠতে পারে না। তো এখানে যুক্তি এবং তথ্যের একটা অভাব তৈরি হবে, যে আমি কিভাবে যুক্তি দেওয়াবো যে আকাশে মানুষ ডানা মেলে উঠছে, পারে না। তো এটা মানুষের পক্ষে সম্ভব নয়। তো এই ধরনের যখন বাক্য থাকবে, যদি সেখানে এই ধরনের দাবি করা হয়, তার মানে ওটা যোগ্যতার প্রেক্ষিতে কিন্তু ওটা সংকট তৈরি করবে, বা যোগ্যতার প্রেক্ষিতে কিন্তু এটা ঠিকঠাকভাবে স্টাবলিশ হবে না। ঠিক, বেশ। এরপরে আকাঙ্ক্ষা হচ্ছে জানার ইচ্ছা, যে আরো কিছু জানার ইচ্ছা, শোনার বা জানার ইচ্ছা থেকেই আকাঙ্ক্ষার সৃষ্টি হয়। অন্যত্র একে বলা হয় প্রসাদ গুণও বলা হয় এটাকে। পরীক্ষায় কিন্তু এভাবে অনেক সময় প্রশ্ন করে বসে যে প্রসাদ গুণ কি, এই জায়গাগুলোতে কিন্তু পরীক্ষায় প্রশ্ন করে, একটুখানি মাথা রাখবে। তো প্রসাদ গুণ কি? শোনার বা জানার ইচ্ছে থেকেই আকাঙ্ক্ষার তৈরি হয়, এটাকে প্রসাদ গুণ বলা হয়। বাক্যের অর্থ জানার জন্য একটি পদের পর অন্য পদ শোনার জন্য শ্রোতার যে আগ্রহ সৃষ্টি হয় তাকেই আকাঙ্ক্ষা বলে। একটি পদ শুনলো শ্রোতা, তারপরে আরেকটা পদ তার শোনার ইচ্ছা আছে, আমি বাড়ি গিয়ে তারপরে কি করব, এই যে পরের যে একটা যে শোনার যে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো আমার, ধরো না আমি তারপরে গিয়ে আর কিছু বললাম না, এই যে আকাঙ্ক্ষা একটা তৈরি হলো, এটাই হচ্ছে বেসিক্যালি এখানে আমাদের আকাঙ্ক্ষাকে বোঝাচ্ছে বা জানার ইচ্ছেটাকে বোঝাচ্ছে। ঠিক আছে? তো তো এই জায়গাটাকে একটু আমরা মাথায় রাখবো। এরপরে আচ্ছা যে উদাহরণটা ওখানে দিয়েছিলাম, তো সেটাই এখানে বুঝিয়েছি আর কি। এবার আসক্তি বা নৈকট্য। আসক্তি বা নৈকট্য বিষয়টা কি, এটাকে একটু আমরা বোঝার চেষ্টা করব। আসক্তি বা নৈকট্য হচ্ছে পদগুলো যথাযথভাবে স্থাপন করা, কোন পদটাকে কোনখানে স্থাপন করতে হবে, এই জায়গাটা মূলত আসক্তি বা নৈকট্যের মাধ্যমে কিন্তু আমরা মূলত ধরার চেষ্টা করি। বাক্যের ভিতরের যে পদগুলো আছে, আমি বাড়ি যাব, এই যে বাক্যের যে ভেতরের যে পদগুলো আছে, এই পদগুলো কোনখানে যথোপযুক্ত হবে, আমি যাব বাড়ি যদি করি তাহলে কি ঠিকঠাক হচ্ছে না। তো এই যে এটাকে ইংরেজিতে বলা হয় প্রক্সিমিটি। ঠিক আছে? তো যদি বলা হয় আগুনের তাপ উষার মুখে লাগলো, এই বাক্যটির কোনো কোনো পদ একটু এদিক ওদিক করে পড়লেই বাক্যটি আসক্তিহীন হয়ে পড়বে বা নৈকট্যহীন হয়ে পড়বে। যেমন আগুনের মুখে উষার তাপ পড়লো, কিংবা মুখে তাপ আগুনের লাগলো উষার। দেখো তো কোনোভাবে কি বাক্যগুলোর গঠনগত দিকগুলো কি যুক্তিসঙ্গত পরেরগুলো মনে হচ্ছে? এটা তো মনে হচ্ছে, কিন্তু পরেরগুলো মনে হচ্ছে একটু পড়ো তোমরা, মুখে তাপ আগুনের লাগলো উষার, কিছু যুক্তিসঙ্গতা কিছু আসছে না। তো তো এইখানে আমাদের যেটার পরে যেটাকে বসাতে হবে, যার ভিত্তিতে যার একটা যুক্তিসঙ্গতা তৈরি হবে, এই জায়গাগুলোকেই আসক্তি বা নৈকট্যের বেস হিসাবে ধরা হয়। ঠিক, বেশ। এবার যদি আমরা পড়ি ব্যঞ্জনাশক্তি, তাহলে ব্যঞ্জনাশক্তি কি? একটি প্রতীয়মান অর্থ। আচ্ছা, অনেকেই হয়তো গুলিয়ে ফেললে, এত কিছু পড়ালাম, অনেকে হয়তো গুলিয়ে ফেলে। এবার আমি একটু প্রথম থেকে তোমাদের বলে দিই, এই ব্যঞ্জনাশক্তি, যে আসক্তি নৈকট্য, এগুলোই বা কোথা থেকে পেলাম, ব্যঞ্জনাশক্তি কোথা থেকে পেলাম। এই যে আমি এই সেকশনটা কিন্তু পড়াচ্ছিলাম, শব্দার্থ শক্তি পড়াতে গিয়ে অভিধাশক্তি পড়ালাম, লক্ষণাশক্তি পড়ালাম। এই লক্ষণাশক্তি পড়াতে গিয়ে দুটো সেকশন আসলো, একটা রূঢ়ি লক্ষণাশক্তি আর একটা প্রয়োজন লক্ষণাশক্তি, দুটো বোঝালাম। তারপরে তাৎপর্য শক্তি পড়াতে গিয়ে তিনটে সেকশন আসলো। ঠিক আছে? তো একটা তোমাদের হচ্ছে মূলত যোগ্যতা, একটা আকাঙ্ক্ষা আর একটা আসক্তি, এই তিনটে আসলো। এবার ফাইনাল প্রোডাক্ট যেটা আমাদের, অর্থাৎ ব্যঞ্জনাশক্তি, এবার এটাতে আসবো। গুলিয়ে ফেলছো না তো? আশা করি গুলিয়ে ফেলছো না। তো এই জায়গাটা এবার আমরা ব্যঞ্জনাশক্তিতে আসবো। তাহলে ব্যঞ্জনাশক্তি কিভাবে ডিফাইন করি আমরা? ব্যঞ্জনাশক্তিকে বলা হয়, এটা হচ্ছে একটা শব্দের অর্থে একটা প্রতীয়মান অর্থ। এটি কি? একটি প্রতীয়মান অর্থ। প্রতীয়মান অর্থ তোমাদের আমি একদম শুরুতেই, যারা শুরু থেকে আছো ক্লাসে তারা রিলেট করতে পারছো, আমি শুরুতেই কিন্তু প্রতীয়মান অর্থে কিন্তু তোমাদের বুঝিয়েছিলাম যে প্রতীয়মান অর্থ কি। তো প্রতীয়মান অর্থ হচ্ছে শব্দের মানে যে অর্থটা পাচ্ছি তার ভেতরের যে অর্থ, ওটার ভেতরেও যে আরেকটা অর্থ থাকতে পারে। ওই যে পাখির উদাহরণ দিলাম, পাখি বলতে এক্স্যাক্টলি পাখিকে না বুঝিয়ে মূলত মানুষদেরকে বুঝিয়েছে, যারা কিনা এক স্থান থেকে অন্য স্থানে ক্রমশ ট্রাভেল করে, যাদের জীবনের কোনো ঠিক ঠিকানা নেই, সেই অর্থে বুঝিয়েছিল। তো এই অর্থটাকে ব্যঞ্জনা শক্তি হিসেবে বলছে। বাচ্যার্থ অতিক্রম করে পাঠকের হৃদয়ে গভীর ব্যঞ্জনা সংকেত দতিত করে, এটাই হয়ে যাচ্ছে মূলত অর্থশক্তির নামই হচ্ছে ব্যঞ্জনা শক্তি। এবার তোমরা একটু কেউ মাইক্রোফোন অন করে বলো তো বাচ্চাত্ব অর্থে কি বুঝিয়েছিলাম? যে কেউ
দেখো মাইক্রোফোন অন আছে, মাইক্রোফোনটাকে অন করে বলো। বলো। একদম একদম, অভিধানগত যে অর্থ আছে সেটাকেই বাচ্চার্থ বলছে, কারণ এটা অনেকে গুলিয়ে ফেলে। আর ব্যঙ্গার্থ বলতে কি বোঝালাম? একদম প্রতীয়মান অর্থ, অর্থাৎ যা পড়ছি তার ভেতরের যে অর্থ, ওটা হচ্ছে ব্যঙ্গার্থ। আর বাচ্চার্থ হচ্ছে যেটা কিনা তোমরা একটা অভিধানগত যে অর্থটা পাচ্ছ, ঠিক আছে? তো অভিধানের ভিত্তিতে যে অর্থটা তোমার সামনে তুলে ধরা হয় সেটা হয়ে যাচ্ছে তোমাদের মূলত বাচ্চার্থ। আরেকটা শব্দ আমি মূলত ইউজ করেছিলাম, লক্ষণাশক্তি। লক্ষণাশক্তি বলতে কি বুঝিয়েছিলাম বলো তো, কে বলতে পারবে? লক্ষণ দেখে যে শব্দের অর্থটা আমাদের মনে হয় যে এখান থেকে এই অর্থটা বেরোচ্ছে, ওটা হচ্ছে তার লক্ষণাশক্তি, তাই না? যেমন তোমাদের ওই আমি আমাদের 1947-এর স্বাধীনতা মানে প্রেক্ষিতে, ভারতবর্ষের স্বাধীনতার প্রেক্ষিতে যে উদাহরণটা দিয়েছিলাম, তো এই জায়গাগুলোকে এইভাবে উদাহরণ সহযোগে কিন্তু মাথায় রাখবে। আবারও বলছি, একটা সোজা সাপটা বিষয় হচ্ছে যখন কোনো একটা বিষয়কে পড়ো উদাহরণ সহযোগে পড়ো। যেমন আমি যখন পেপার 1ও পড়াই, দেখবে অনেকে আমার এখানে স্টুডেন্ট রয়েছে যাদেরকে দেখবে সবসময় আমি উদাহরণ দিয়েই পড়াই, কারণ আমার বিশ্বাস যখন তুমি উদাহরণ সহযোগে পড়বে তোমার বেশি করে সেই জায়গাটাকে মনে থাকবে। উদাহরণের বাইরে যখন চলে যাবে তখন কিন্তু আর তোমার মনে থাকবে না, ঠিক আছে? তো যাই হোক, তো এই জায়গাটা রয়েছে। এবার আমরা চলে আসি বাচ্চার্থ শক্তি। বাচ্চার্থ শক্তি কি বলে? ব্যঞ্জনা শক্তি। ব্যঞ্জনা শক্তি কি বলে? বলছে যে বাচ্চার্থকে অতিক্রম করে পাঠকের হৃদয়ে গভীর ব্যঞ্জনার সংকেত যখন দতিত করে, ঠিক আছে? তো যখন কিনা অভিধানিক যে অর্থ আছে সেটাকে পার করে গিয়ে পাঠকের হৃদয়ে একটা গভীর কোনো ব্যঞ্জনার একটা সংকেত আনছে, যে পাঠককে বোঝাচ্ছে যে এটা যা পড়েছো তার ভেতরে এটার আলাদা একটা অর্থ আছে, তখন সেই অর্থটাকেই আমরা বলি হচ্ছে ব্যঞ্জনা শক্তি। তখন সেই অর্থটাকে আমরা কি বলি? ব্যঞ্জনা শক্তি বলি, ঠিক আছে? তো ব্যঞ্জনা শক্তি সেই অর্থেই কিন্তু ডিফাইন হয়। এবার আনন্দবর্ধন ধন্যালোকে একটি শ্লোক উচ্চারণ করেছিলেন, যেটা হচ্ছে আলোকার্থী যথা দীপশিখায়াং যত্নবান জন তদুপায় তদর্থে বাচ্যে তদাদৃত। এই অর্থে কি বোঝানো হচ্ছে? এই অর্থে বোঝানো হচ্ছে সিম্পল বিষয়, আলোকার্থী যেমন দীপশিখার প্রতি যত্নবান হয়, আলোকার্থী যেন যে যার আলো প্রয়োজন সে কি করবে, একটা ধরে না সামনে একটা প্রদীপ জ্বলছে, তার প্রতি সে যত্নবান হবে কারণ তার আলোর দরকার, তাই না? তেমনি ব্যঙ্গার্থের অনুভবের জন্য প্রয়োজন বাচ্চার্থ অনুভবের, তেমনি তোমার বাচ্চার্থকে বেস করে তার ভিত্তিতে তুমি ব্যঙ্গার্থে পৌঁছতে পারবে। ধরে নাও তোমার অভিধানিক অর্থটা জানাই নেই, বা অভিধানগত যে অর্থ আছে ওটা জানাই নেই যে এটা কি অর্থে বোঝাচ্ছে, তাহলে তার ভেতরের অর্থ তুমি কিভাবে বুঝবে? আমরা ওই পাখিটার সম্পর্কে ধারণা ছিল বলেই, যে পাখির মতো পাখি যেমন পরিযায়ী হয়ে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায়, তেমনি ওই ভিত্তিতে হয়তো ওই মানুষটারও কথা বলা হচ্ছে, এইটা আমরা পেলাম। পাখিটা যদি না ধরতে পারতাম তাহলে কি মানুষটাকেও ধরতে পারতাম? তো এই জায়গাটাকে কিন্তু আমাদের বুঝতে হবে যে ব্যঙ্গার্থের অনুভবের জন্য প্রয়োজন বাচ্চার্থ অনুভবকে। ব্যঙ্গার্থকে যদি তোমার প্রপার অনুভব করতে হয় তার জন্য তোমাকে বাচ্চার্থটাকেও অনুভব করতে হবে। দীপশিখার কাজ দীপশিখার মধ্যে সীমাবদ্ধ নয়, সে চারপাশ আলোকিত করে যার আলোকের প্রয়োজন তাকে আলোক দান করে। দীপশিখা হলো ব্যঞ্জক, যার মাধ্যমে মূলত একটা বলতে পারি যে বিভিন্ন অর্থ আমাদের কাছে ছড়িয়ে পড়ে। অনুরূপভাবে যিনি কাব্যের অর্থ অনুভব করবেন, যিনি কিনা কাব্যের অর্থটাকে অনুভব করবেন, কাব্যের মূল বিষয়টাকে বুঝতে পারবেন, তাকে প্রথমে বাচ্চার্থ অনুভব করতে হবে। এরপর বাচ্চার্থের সঙ্গে ব্যঙ্গার্থের অপরিহার্য সম্পর্কিত সেই সহৃদয় পাঠক সেই আকাঙ্ক্ষার সৃষ্টি করবে, তার ভিত্তিতে সে কাব্যের অনুভবটাকে আরও বেশি ত্বরান্বিত করতে পারবে, আরও বেটার ম্যানারে বুঝতে পারবে। তার আগে কিন্তু নয়। তার মানে আমরা কি বুঝলাম? আমরা এটাই বুঝলাম ধন্যালোকে আনন্দবর্ধনের যে জায়গাটা দিয়েছেন যে বাচ্চার্থ ছাড়া ব্যঙ্গার্থে পৌঁছানো সম্ভব নয়। বাচ্চার্থ বুঝিয়েছি, ব্যঙ্গার্থ বুঝিয়েছি, ঠিক? বেশ, এবার যদি আমরা ধ্বনির প্রতিষ্ঠার প্রেক্ষিতে দেখি, যেমন ধ্বনিকে কিভাবে স্টাবলিশ করা হলো, যেমন রমণী দেহের লাবণ্য যেমন অবয়ব সংস্থানে অতিরিক্ত অন্য জিনিস। রমণী শুরুর দিকে আমি ক্লাসের শুরুর দিকে বলেছিলাম যে রমণীর দেহের যে লাবণ্য সৌন্দর্য আর কি, তোমার খুব ভালো লাগছে একটি মেয়েকে, যে কিনা খুব সুন্দর মনে করো যে ড্রেস আপ করেছে, তাকে খুব ভালো লাগছে, তাহলে
ওই যে তার ড্রেস আপ আরও তো অন্যরা করেছে, তাহলে ওই পার্টিকুলার ওই রমণীর থেকেই কেন তোমার ভালো লাগছে? কারণ তার লাবণ্যটা তোমার চোখে ধরা দিচ্ছে। তেমনি কাব্যের ক্ষেত্রেও তাই। তেমনি মহাকবিদের বাণীতে এমন বস্তু আছে যার রূপ, অর্থ, রচনাভঙ্গি এর সবার অতিরিক্ত আরও কিছু আছে, যেটা কিনা লাবণ্যের সাথে তুলনা করছে। অতিরিক্ত বস্তুটাই হচ্ছে কাব্যের আত্মা। ওই অতিরিক্ত বস্তুটা, ওই কোনটার পাশে কোন অলংকার ব্যবহার করলো, কোনটার পাশে কোন শব্দ ব্যবহার করলো, ওটার থেকেও ওর ভেতর থেকে যে একটা আবেদন আসছে, সেটাই হচ্ছে কাব্যের আত্মা। বলছে যা শ্রেষ্ঠ কাব্য তা প্রকৃতি হচ্ছে বাচ্যকে ছাড়িয়ে যাওয়া, অর্থাৎ যেটা অভিধানিক অর্থ বা অভিধানগত অর্থ সেটাকে ছাড়িয়ে যাবে। শ্রেষ্ঠ কাব্য সবসময় বাচ্যকে ছাড়িয়ে যাবে। এটা কিন্তু শুদ্ধ অশুদ্ধের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে পারে। ঠিক আছে তো? বলছে কাব্যের যা সার অর্থ কেবল শব্দার্থের জ্ঞানে তা জ্ঞান হয় না। কাব্যের যা সার অর্থ মানে সমস্ত কিছু যা সারাংশ তুমি কাব্যের থেকে পাবে, সেটা জাস্ট ওই শব্দার্থের জ্ঞানে তুমি জ্ঞানিত হলে ওরকম তুমি পাবে না। একমাত্র কাব্যার্থ তত্ত্বজ্ঞেরাই এই অর্থ জানতে পারে। কাব্যার্থ যারা কাব্যের অর্থটা সম্পর্কে স্টাডি করে তারাই কিন্তু এই জ্ঞানটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারে। শ্রেষ্ঠ কাব্য নিজে বাচ্চাত্বে পরিসমাপ্ত না হয়ে বিষয়ান্তে ব্যঞ্জনা করে। শ্রেষ্ঠ কাব্য যেটা বাচ্চাত্বে কখনোই সীমাবদ্ধ থাকে না বা অভিধানগত অর্থের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরঞ্চ সেটা বিষয় থেকে বিষয়ের প্রেক্ষিত আমাদের সামনে আসে। এবং এই যে অংশটা আলংকারিকেরা কাব্যের এই বাচ্চাতিরিক্ত ধর্মান্তর অভিব্যঞ্জনার নামই দিয়েছেন হচ্ছে ধ্বনি। এবং এখানেই স্টাবলিশ হচ্ছে ধ্বনির আত্মা কাব্যস্য, ধ্বনি হচ্ছে কাব্যের আত্মা। ঠিক আছে তো? এবার এই যে ধ্বনির আবার কিছু প্রকারভেদ আছে, যেমন একটা আছে অবিবক্ষিত বাচ্যধ্বনি, একটা বিবক্ষিতান্নপর বাচ্যধ্বনি। আবার অবিবক্ষিত বাচ্যধ্বনিকে আবার আমরা দুভাগে ভাগ করি, একটা অর্থান্তর সংক্রমিত আর এটা অত্যন্ত তিরস্কৃত। আর বিবক্ষিতান্নপরকেও দুভাগে ভাগ করি, একটা হচ্ছে অসংলক্ষ ক্রম ধ্বনি আর একটা হচ্ছে সংলক্ষ ক্রম ধ্বনি। আবার অসংলক্ষ ক্রম ধ্বনিকেও আবার দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ভাবধ্বনি আর একটা হচ্ছে রসধ্বনি। আবার সংলক্ষ ক্রমকেও আবার আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে বস্তুধ্বনি আর একটা হয়ে যাবে আমাদের অলংকার ধ্বনি। ঠিক আছে তো? এবার এগুলোকেও ডিটেলসে আমি এরপরে নেক্সট ক্লাসগুলোতে পড়াবো। যারা পরবর্তীকালে অ্যাডমিশন নেবে এবং আমাদের ক্লাসের সাথে যুক্ত হবে, প্রথমেই আমরা ভারতীয় কাব্যতত্ত্ব দিয়েই শুরু করব। ঠিক আছে তো? ভারতীয় কাব্যতত্ত্বটাকেই আমরা ডিটেলসে পড়বো, তো সেই জায়গাটাকে আমি ক্লিয়ার করব। ওকে, তো আর যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য একটু দু একটি ইনফরমেশনকে আমি শেয়ার করি, যে প্রত্যেক সপ্তাহে তোমাদের 2 দিন করে ক্লাস হবে। শনিবার আর সোমবার ঠিক সন্ধ্যে 7টা থেকে 2 ঘন্টার ক্লাস টানা চলবে। ঠিক আছে তো? এমন নয় যে তুমি ক্লাস মিস করে গেলে বলে তোমার আর ক্লাস করা যাবে না, এমন নয়। অ্যাপের মধ্যে তোমার নাম দিয়ে সমস্ত ক্লাস তোমার জন্য সেভ হয়ে থাকবে। ঠিক আছে তো? আমি এইটুকু বলতে পারি, পেপার 2 এর একদম ভাষা থেকে তোমাদের কাব্যতত্ত্ব বা ছন্দ অলঙ্কার একদম ডিটেলসে তোমাদের তৈরি করে দেবো। ঠিক আছে তো? একদম ডিটেলসে তৈরি করে দেবো। যেই দিনের ক্লাস হবে ওই দিনই তোমাদের নোটস প্রোভাইড করে দেওয়া হবে। এবং ক্লাসে জয়েন করার সাথে সাথেই তোমরা আমাদের যে স্টোর করা একদম অথেন্টিক যে মক টেস্ট আছে সেটা সাথে সাথে তুমি অ্যাভেলেবেল করে নিতে পারবে। ঠিক আছে? তোমাদের সাথে সাথে যখনই তুমি দেখবে অ্যাপের মধ্যে অ্যাডমিশনের জন্য দেখবে আমাদের পেইড ব্যাচের ওখানে দেওয়া আছে, ফিস পে করলেই সাথে সাথেই তোমাদেরকে কিন্তু শো করিয়ে দেবে। প্রত্যেক ইউনিট লাইন ধরে ধরে বুঝিয়ে দেবো এবং নোটস প্রোভাইড করা হবে। টোটাল ভিডিও রেকর্ডিং থাকবে। মান্থলি ফিস রাখা হয়েছে 1000 টাকা করে। ঠিক আছে তো? তোমরা টোটাল কোর্স 7 মাস তো পাবেই পাবে, তার সাথে এক্সট্রা 2 মাস তোমরা কিন্তু ফ্রি কিন্তু তোমরা পেয়ে যাবে। অবশ্যই যারা যারা পুরো কোর্স কমপ্লিট করবে সেই ভিত্তিতে একদম ডিটেলসে করানো হবে। কোনো রকম কিছু থাকবে না, সমস্তটাই ডিটেলসে পড়ানো হবে। কোনো রকমভাবে এমন থাকবে না যে এইটা অংশ করানো হলো ওটা অংশ নয়, যেমনটা তোমরা অন্য ইনস্টিটিউশনে দেখো একটা দিয়েই কাটিয়ে দিচ্ছে অনেকটা সময়। না, একদম তোমাদের নিখুঁতভাবে তৈরি করতে যা যা দরকার হবে সমস্তটা আমরা কিন্তু তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে তো? তো অবশ্যই যারা যারা জয়েন হতে চাইছো তারা ক্লাসের শেষে 9064253244 এই নম্বরে মূলত যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে তো? আর যদি কোনো তোমাদের জিজ্ঞাসা থাকে ফোনের মাধ্যমে সেটাও করতে পারো, কোনো প্রবলেম নেই। তো অবশ্যই করবে এবং তার সাথে সাথে আমাদের অ্যাপটাকেও ডাউনলোড করে চেক আউট করতে পারো যে কিভাবে অ্যাপের মধ্যে সমস্ত কিছু হচ্ছে। আমরা যখনই অ্যাডমিশন নেবে তার সাথে সাথে তোমাকে একটা ভিডিও পাঠিয়ে সমস্ত অ্যাপের প্রসেস বলে দেবো ভিডিওর মধ্যখান থেকে মধ্য দিয়ে আর কি, যে কীভাবে কোনটার পরে কোনটা তুমি অ্যাপের মধ্যে করবে এবং দেখবে উইদিন 2 মিনিটস তোমার কাছে সমস্ত ডিটেলস অ্যাভেলেবেল হয়ে যাবে।
ঠিক আছে? তো ক্লাস করার পর মানে যখনই তোমাকে আমরা ডিটেলসটা শেয়ার করব। ঠিক, তো সবাই ভালোভাবে পড়াশুনো করো। আর যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই নাও, কারণ আমাদের নেক্সট ক্লাস কিন্তু 22 তারিখে রয়েছে 22 জানে আমরা আমাদের এই ফাউন্ডেশন ব্যাচ শুরু করছি বাংলার। একদম সেই দিন থেকে ডিটেলসে ক্লাস শুরু হয়ে যাবে। তো সবাই ভালো থেকো। আপাতত আমি তাহলে এই পর্যন্তই রাখছি। ভালো থেকো সবাই, রাখছি।